এই যখন অভিযোগ আপনার বিরুদ্ধে এলো, ব্যক্তিগত রিয়েলাইজেশন অনুভূতি কেমন জাগলো যে আপনার এত দীর্ঘ একটা রাজনৈতিক কেরিয়ারে একটা কাদা ছিটানোর মতো ঘটনা? তাকেই ফোন করলাম, আমার যদি কোনো মানে রিয়েলাইজেশন হতো তাহলে তো আমি তাকে ফোন করতাম, তার যাই করতাম। আমি দুটোর সময়, দুটো এক দুইয়ের সময় জেনে 2-3-এ তাকে ফোন করলাম। তারপরে তার ফেসবুক লাইভটা ভালো করে দেখলাম এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে ওটা ইন্টারভিউটা নিল আর ইন্টারভিউটা দেখালো। আমি প্রথম থেকে দাবি করে এসেছি ইন্টারভিউটা দেখানো হোক। যিনি ঘটনার তার কথা অনুযায়ী কোট 4 ঘন্টা বাদে অতটা হাত কাঁপলো, ইন্টারভিউ নেওয়ার সময় কতটা হাত কেঁপেছিল, কতটা মানসিক বিধ্বস্ত ছিলেন, এটা যে কোনো সাধারণ লোকও বুঝতে পারবেন আর মনোবিদরা তো বুঝতে পারবেন। আমি পুলিশের কাছে আবেদন করেছি 2 জন মনোবিদকে বসিয়ে ইন্টারভিউটা আপনারা দেখুন। এত বড় একটা সোকল্ড অপরাধ সংগঠিত করবার পরে আমার বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে, আমার দ্বারা নিগৃহীত হওয়ার পরে তার বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে, সবটা যে কোনো একজন মনোবিদ বুঝতে পারবেন। ইন্টারভিউটা দেখানো প্রসঙ্গে 5 রকমের কথা এলো। প্রথম সাংবাদিক ভদ্রমহিলা বললেন ওনার এডিটর বলেছে ইন্টারভিউটা দেখানো হবে না। তারপর বললেন ইন্টারভিউটা নাকি রেকর্ডই করা হয়নি। তারপর ওনার এডিটরকে ধরলো কোনো একটা চ্যানেল। ওনার এডিটর বললেন যে না, আমরা ইন্টারভিউটা দেখাবো, কিছু আইনগত জটিলতা আছে, সেগুলো মিটলে পরে আমরা ইন্টারভিউটা দেখাবো। আমার মনে একটা জিজ্ঞাসা জন্মালো আইনগত জটিলতার কি আছে, কারণ ভদ্রমহিলা নিজেই তো নিজেকে এক্সপোজ করেছেন ফেসবুক লাইভ করে। আর ভদ্রমহিলা অভিযোগ করেননি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা রেপ জাতীয় কিছু। তিনি অভিযোগ করেছেন কোলে বসে করেছেন। কোলে বসাটা আইনের চোখে কতটা মোলেস্টেশন আমি জানি না, তার জন্য তাকে দেখানো যাবে না এমনটা বোধহয় আইন বলে না। আমাকে অন্তত বেশ কয়েকজন আইনবিদ সেটা বলেছেন। তো যাই হোক, আইনগত জটিলতা কিছু থাকার কথা না, স্টিল মেনে নিলাম। তারপরে তারা বললেন, মানে এডিটর বললেন যে আমরা ইন্টারভিউটা দেখাবো কিন্তু মেয়েটির চোখ বেঁধে দেখাবো। হঠাৎ বেছে বেছে চোখ বাঁধবেন কেন? তারপরে বললেন আমরা ইন্টারভিউটা দেখাবো সাংবাদিককে বাদ দিয়ে দেখাবো। কেন? ইন্টারভিউটার সঙ্গে তো এই ঘটনার কোনো সম্পর্ক নেই। ইন্টারভিউটা তো উনি আগের দিন অ্যাপয়েন্টমেন্ট করে নিয়েছেন এবং কিছু রাজনৈতিক প্রশ্ন করেছেন, সেই রাজনৈতিক উত্তর আমি দিয়েছি। তাহলে ইন্টারভিউয়ের ভিতরতে এই সংক্রান্ত কিছু আলোচনা উনি করেন? যদি করতেন ভালোই তো হতো, ইন্টারভিউটা দেখালে সব ধরা পড়তো, বোঝা যেত। সেটাও করেননি। একদম সুস্থ মাথায় 20 থেকে 25 মিনিটের ইন্টারভিউ দিলেন, তারপর বেরিয়ে গেলেন এবং তারপরে এই ঘটনাটা ঘটল। আমি নির্দিষ্ট করে জানতে চেয়েছি যে আমার এখান থেকে বেরোনোর পরে ফেসবুক লাইভ করার আগে পর্যন্ত তিনি কার কার সাথে ফোনে কথা বলেছেন, কে কে তাকে ফোন করেছে, কল লিস্ট দেখাও। ফেসবুক লাইভ করার পরে থানা এফআইআর করার আগে পর্যন্ত কার কার সাথে কথা হয়েছে, কে কে কথা বলেছে, কি পরামর্শ দিয়েছে, কল লিস্ট দেখাও। পুলিশের কাজ দেখা, পুলিশ দেখেছে কি দেখেনি আমি জানি না। তো আমার খুব পরিষ্কার কথা হচ্ছে এটা যে আমি তো প্রকাশ্যে তারপর থেকে আসছি, অজস্র জায়গায় আসছি, যারা ইন্টারভিউ চাইছেন সকলকে ইন্টারভিউ দিচ্ছি। ভদ্রমহিলা নিখোঁজ হয়ে গেলেন কেন? তিনি তো কোনো অন্যায় করেননি, তিনি কেন নিখোঁজ হলেন? আমি এগুলো ঠিক মেলাতে পারছি না। আমার মনে হয়েছে এর পেছনে একটা বড় ষড়যন্ত্র আছে। আমি একটা শব্দবন্ধ ব্যবহার করেছি প্রথম দিন থেকে, যে এটা পরিকল্পিত উৎসাহ। এখন এই পরিকল্পকটাকে সেটা আবিষ্কৃত হলে পরে পরিকল্পনার উদ্দেশ্য কি সেটা বোঝা যাবে। আপনার কি মনে হয় যে এই পারস্পরিক ভরসা, নির্ভরযোগ্যতা এবং বিশ্বাসের জায়গাটা কিছু ঘটনার পরে সমাজে একটু খারাপ জায়গায় চলে যাচ্ছে? যে আপনি যাকে বিশ্বাস করছেন কালকে আপনার বিরুদ্ধে এমন একটা বিস্ফোরক একটা অভিযোগ করে দিচ্ছে যা কোনো এক্সপ্লেনেশনই আপনার কাছে নেই। না না, সবচেয়ে বড় কথা হচ্ছে সাংবাদিকতার পেশাটাকে
আমি একটা অত্যন্ত মহান পেশা মনে করি। হুম, সাংবাদিকরা না থাকলে অনেক সত্য পৃথিবীর কাছে আসতো না, অনেক মিথ্যা পৃথিবীর আড়ালে থেকে যেত। এখন ধরুন, গতকাল আমার ইন্টারভিউ নিতে এসেছিলেন একজন ভদ্রমহিলা, গতকাল না গত পরশু, রাষ্ট্রীয় টিভি চ্যানেল বাংলা। সেই ভদ্রমহিলা আমাকে বললেন যে আমি একজনের ইন্টারভিউ চাইলাম, তিনি আমায় বললেন মহিলা সাংবাদিককে ইন্টারভিউ দেবো না। হুম, তো এই যে সাংবাদিকতার পেশাকে এই অবমাননাকর জায়গায় এই নির্দিষ্ট ভদ্রমহিলা নিয়ে গেলেন, এতে কার ক্ষতি হলো? আপনাদের পেশার ক্ষতি হলো।